সালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস রিডিংয়ের এই বইটা হচ্ছে আইএলস রিডিং স্ট্র্যাটেজিস ফ্রম রেচেল মিচেল। এটা ওই লিসেনিং যে একটা ভিডিও তৈরি করছিলাম ওইটার মতোই। রেচেল মিচেল 4টা মডিউল নিয়েই স্ট্র্যাটেজি নিয়ে বই বই লিখছে। আর এটার প্রত্যেকটা স্ট্র্যাটেজি বুকগুলোর টার্গেট হচ্ছে যে টু স্কোর 8+। এখন এর আগে আমি লিসেনিং নিয়ে আইএলস স্ট্র্যাটেজি রেচেল মিচেলের ওটা নিয়ে আমি ডিসকাস করছিলাম। এখানে রিডিং স্ট্র্যাটেজি, এখানে যে টিপসগুলো আছে ওগুলো আমি ডিসকাস করব। তার মধ্যে আমি সবগুলো ডিসকাস করব না, যেগুলো আমার কাছে মনে হয়েছে কথা বলা উচিত আমি শুধু সেগুলোই বলবো। আহ, যেমন এখানে শুরুতে আমি আমি একটু আমার মতো করে বলতেছি। এখানে সিরিয়ালটা যেটা আছে সেটা ইউজ করতেছি না। প্রথম কথা হচ্ছে যে আসলে সবখানে একটাই থিওরি, আসলে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনি যখন যত বেশি সম্ভব প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে আর কোথায় আপনার প্রোগ্রেস করতে হবে, এই জিনিসটা আপনার আপনার নিজেই বুঝতে পারবেন, তখন আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন। আর আইএলটিএসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে রিড এ লট। আইএলটিএস রিডিংয়ের মধ্যে সবচেয়ে আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিড এ লট। মানে রিডিং টেস্টটা হচ্ছে ভোকাবুলারি টেস্ট। রিডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রিড এ লট। মানে আপনি যত বেশি পড়বেন তাহলে আপনার ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা বাড়বে। আর ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা যত আপনার বেশি বাড়বে তখন আপনার রিডিং স্কোর ভালো আসার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ আপনার কাজই হচ্ছে যে প্যাসেজ দেওয়া থাকবে, আপনি ওখান থেকে উত্তরটা ফাইন্ড আউট করবেন। অর্থাৎ আপনি যত বেশি বুঝবেন, যত ইংরেজিটা আপনি যত বাংলার মতো বুঝবেন, আপনি বাংলা পড়ে যেরকম খুব সহজে বুঝতে পারেন, ইংরেজি পড়ে যদি তত সহজে বুঝতে পারেন তাহলে আপনার রিডিং স্কোরটা বাড়ার চান্স অনেক বেড়ে যাবে। উপায়টা কি? রিড এ লট। এখানে একটা কথা বলছে দেখেন, রিডিং এ লট টিপস টু ইমপ্রুভ ইউর রিডিং স্কিল। নাম্বার 1, রিডিং এ লট, নো শর্টকাট। মানে যারা মনে হচ্ছে আরে আমি জাস্ট কোনো রকমে করে দিয়ে দিব, ব্যাপারটা হচ্ছে কোনো রকমে করে দিয়ে অনেকে 6.5 স্কোর তুলে কিছুদিন প্র্যাকটিস করার পর। কিন্তু ইংরেজিতে একটা কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রিডিং এ লট, নো শর্টকাট। ইউ উইল অনলি বি এবল টু ইমপ্রুভ ইউর রিডিং স্কিল উইথ টাইম অ্যান্ড প্র্যাকটিস। তাহলে টাইম অ্যান্ড প্র্যাকটিস দুইটা লাগবে। হ্যাঁ, সময় দিতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে আপনার কিছুদিন পড়াশোনা করতে হবে ইংরেজি। তাহলে স্কিলটা ডেভেলপ করবে টাইম অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে। আপনি প্রচুর প্র্যাকটিস করলে, প্রচুর সময় দিলে ইংরেজি পড়াশোনাকে, তখন আপনার স্কিলটা ডেভেলপ হবে। ডুইং মোর রিডিং অ্যাবাউট সাবজেক্ট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন। ডুইং মোর রিডিং মানে আপনি বেশি বেশি পড়বেন কোনটা? অ্যাবাউট সাবজেক্ট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন, মানে আপনার ইন্টারেস্ট আছে এমন বিষয় নিয়ে পড়বেন। যেমন ধরেন আহ, অনেকের ক্রিকেট খুব পছন্দ, তো আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন, ক্রিকেট নিয়ে কিছু ম্যাগাজিন কালেক্ট করবেন, অথবা ক্রিকেটারদের বায়োগ্রাফি কালেক্ট করবেন, অথবা ক্রিকেট নিয়ে কোনো বই কালেক্ট করবেন। এই ধরনের বইগুলো, ইংরেজি বইগুলো কালেক্ট করে আপনি বেশি বেশি পড়তে থাকবেন এই ধরনের বইগুলো। অর্থাৎ ডুইং মোর রিডিং অ্যাবাউট দ্য সাবজেক্টস দ্যাট ইউ আর ইন্টারেস্টেড। আপনার ইন্টারেস্ট যেটা আছে ওই ইন্টারেস্ট নিয়ে আপনি পড়াশোনা করেন। এবং এটা টপিকটা ইসলামও হতে পারে, আপনি ইসলামের বইগুলো ইংরেজিতে পড়েন। এরকম আপনার ইন্টারেস্টের সাথে যায় এরকম বইগুলো পড়বেন। এখন আমি যে কথাগুলো বলতেছি দেখেন, এর আগে আমি রিডিং নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, ওখানে বেশিরভাগই এখানে কমন পড়বে। কারণ কি? ঘুরে ফিরে টিপস আর স্ট্র্যাটেজিসগুলো অলমোস্ট সেম। এরপরে দেখেন, রিড এ লট, ফাইন্ড আউট ইউর উইকনেস অ্যান্ড প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করার পর আপনি কিছুদিন কয়েকটা প্যাসেজ ক্যামব্রিজ টেক্সট বুক থেকে কয়েকটা টেস্ট প্র্যাকটিস করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার উইকনেসটা কোথায়। ফাইন্ড আউট ইউর উইকনেস অ্যান্ড প্র্যাকটিস। আপনি উইকনেসটা বের করার পরে আপনি ওগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। যেখানে দুর্বলতা আছে সেটা নিয়ে কাজ করলেই কি প্রোগ্রেসটা আসে। হ্যাঁ, এরপরে দেখেন, আনসার দ্য মোস্ট ডিফিকাল্ট লাস্ট। মানে আপনি যখন ভালো করে অনেক দিন প্র্যাকটিস করবেন, এরপর আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে সবচেয়ে কঠিন কোনটা। ধরুন আপনার ম্যাচিং হেডিংস, হ্যাঁ, ম্যাচিং হেডিংসটা সবচেয়ে কঠিন লাগতেছে, আপনি ওটা একদম লাস্টে করার জন্য বসে থাকেন। তাহলে হবে কি, যেগুলো আপনি দ্রুত পারেন সেটা আগে আগে করা শেষ হয়ে যাবে, ওটার জন্য আপনি সময়টা একটু বেশি দিতে পারবেন। তার উপর যদি ম্যাচিং হেডিংসের যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজ রিলেটেড অন্যান্য এক্সারসাইজ থাকে, ওগুলো আপনি করে ফেললে আপনার ওই প্যাসেজটা নিয়ে একটু আইডিয়াটা আরও আগে জেনারেট হয়ে যাবে। তারপর আপনি লাস্টে গিয়ে ম্যাচিং হেডিংসটা করতে পারবেন। আরেকটা হচ্ছে অলওয়েজ আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। অলওয়েজ আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, এটা লিসেনিংয়েও ইম্পর্টেন্ট, রিডিংয়েও ইম্পর্টেন্ট। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি স্ক্যানিং করে আপনার স্ক্যানিং করে
কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দিতে হবে। কিওয়ার্ড আন্ডারলাইন করলে দেখবেন যে কোয়েশ্চেনের সাথে রিলেটেড কিওয়ার্ড, আনসার প্যাসেজের সাথে রিলেটেড কিওয়ার্ড আপনি ম্যাচ করতে পারলে দেখবেন যে আপনার আনসার ফাইন্ড আউট করা সবচেয়ে দ্রুত হচ্ছে, সবচেয়ে সহজ হচ্ছে। তাহলে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউ ডু নট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। আপনার প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড না বুঝলে আপনি ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। এমনকি যারা 9 আউট অফ 9 পায় তাদেরও অনেকে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড বোঝান। এর পরেরটা হচ্ছে চেক স্পেলিং। আপনার স্পেলিংগুলো চেক করতে হবে। হ্যাঁ, আপনার স্পেলিংটা যদি ভুল হয়ে যায় আপনি নাম্বার হারাবেন। তাহলে আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনার স্পেলিংটা আপনি পারফেক্টলি শিখতেছেন কিনা আর স্পেলিংটা পারফেক্টলি লিখতেছেন কিনা। স্পেলিং ভুল হলে আপনার কাটা যাবে, মানে নাম্বারটা কাটা যাবে। তখন আপনার ধরেন আপনি ওয়ার্ডটা সঠিকটা ধরতে পারছেন, আনসার সঠিক ধরতে পারছেন, কিন্তু আনসার সঠিক ধরতে পারছেন কিন্তু স্পেলিংটা ভুল হয়েছে, তাহলে আপনার নাম্বারটা কাটা যাবে। অলওয়েজ রিড দ্য হেডলাইন। আপনি হেডলাইন পড়ে, আপনার থেকে হেডলাইন পড়ে গ্যাস করতে হবে, যে আপনি হেডলাইনটা পড়ে বুঝে যেতে হবে যে আসলে এখানে কী বিষয়ে আলোচনা করছে। হ্যাঁ, এটা লিসেনিংয়ের ক্ষেত্রেও, আপনার রিডিংয়ের ক্ষেত্রেও আপনার হেডলাইন দেখে বুঝে যেতে হবে যে এখানে কী বিষয় নিয়ে আলোচনা করছে। আপনার কোয়েশ্চেন দেখে বুঝে নিয়ে যেতে হবে যে কী ধরনের কোয়েশ্চেনটা হচ্ছে এবং এর আনসারটা কী হতে পারে। এটা সবসময় নিজে থেকে আগে থেকে প্রেডিক্ট করতে হবে। এই যে ট্রাই টু প্রিডিক্ট দ্য আনসার। আপনার আনসারটা লেখার আগে প্রেডিক্ট করে ফেলবেন, তারপর ফাইন্ড আউট করে কনফার্ম হয়ে তারপর দিবেন। কিন্তু আগে একটা প্রেডিকশন থাকবেন যে হ্যাঁ আনসার বুঝে এটা হতে পারে, তারপর ফাইন্ড আউট করে এটা দিবেন। আর দেখেন ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেনের মধ্যে, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেনের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি কোয়েশ্চেনে যদি বলে ইয়েস নো নট গিভেন, তাহলে আপনার থেকে ইয়েস নো নট গিভেনই লিখতে হবে। আপনি যদি বলে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেনই লিখতে হবে। আপনি মানে এটা যদি ট্রু ফলস নট গিভেনের জায়গায় ইয়েস নো নট গিভেন লেখেন তাহলে আনসার পাবেন না, মার্কসটা পাবেন না। এখানে আরও কিছু বিষয় আছে, এখানে যদি আমার কিছু চোখে লাগে আমি এটা ডিসকাস করবো। হ্যাঁ, রিডিং এ লটটা বলছি। আরেকটা কথা বলছি, রিডিং এ লট অফ আইএলটিএস প্যাসেজেস ইন দ্য ক্যামব্রিজ বুক থেকে যে প্যাসেজগুলো আছে ওগুলো আপনি বেশি বেশি পড়েন। এক হচ্ছে যে টেস্টটা প্র্যাকটিস করা, যে আমি শুধু শুরুতে কোয়েশ্চেনে গিয়ে আমি শুধু আনসার বের করবো, এটা হচ্ছে যে টেস্ট প্র্যাকটিস করা। কিন্তু এখানে বলছে যে আপনি ওই রিডিং স্কিল বাড়ানোর জন্য আপনি প্যাসেজগুলো এমনি পড়বেন, বেশি বেশি আপনি নিজে পড়বেন, তাহলে আপনার রিডিং স্কিলটা, তারপরে প্যাসেজে কোন ধরনের টপিক নিয়ে আলোচনা হয় এটা একটা আইডিয়া হবে। আপনি ইংরেজি কম্প্রিহেনশন স্কিলটা বাড়ার জন্য ক্যামব্রিজ বুকের প্যাসেজগুলো পড়বেন। কিওয়ার্ড বের করার কথা বলছি, অ্যানালাইজিং ইউর মিস্টেক অ্যান্ড কারেক্ট আনসার। হ্যাঁ, ভুল দেখে আপনার আনসার কারেক্ট করতে হবে। এখানে বলছে বিকজ দ্য টাইম ফর আইএলটিএস রিডিং টেস্ট ইজ লিমিটেড, ইউ ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম রিডিং দ্য হোল টেক্সট, ডু নট রিড ওয়ার্ড ফর ওয়ার্ড এভরিথিং ইউ সি, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আপনার থেকে একদম প্রত্যেকটা বিষয় বুঝতে হবে এমন না, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন এমন না। আপনার যেহেতু টাইম লিমিটেড, আপনি শুধু আনসার খোঁজার কাজে ব্যস্ত থাকবেন। আপনি শুধু ওই যে প্র্যাকটিসের সময়, আমি দেখেন স্কিল বাড়ানোর জন্য রিডিং প্যাসেজটা এমনি পড়তে বলছি, কিন্তু আপনি যদি যখন টেস্ট দিবেন তখন আপনি পুরো প্যাসেজ পড়ার চিন্তা বাদ দিয়ে শুধু আনসার ফাইন্ড আউটের কথা চিন্তা করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। জাস্ট গো স্ট্রেট টু রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্ড দেন রিড দ্য প্যাসেজ। প্রথমেই কোয়েশ্চেনে চলে যাবেন, কোয়েশ্চেনের মিনিংটা বুঝবেন, সাথে সাথে আনসারটা ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, use skills such as skimming and scanning to quickly read for the main idea, look for keywords or look for specific details like numbers, names or dates. এটা তো বুঝছেন, স্ক্যানিং করে নাম্বার থাকলে নাম্বার, নেম, ডেট এগুলো থাম করে এই যে আন্ডারলাইন করে দেবেন। ওখান থেকে আপনি এই যে ধরুন কোনো একটা ডেট আছে, ওই ডেটটাকে যদি আপনি আন্ডারলাইন করে দেন, ওটাকে কেন্দ্র করে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার বের করা খুব সহজ থাকবে। কোনো নেমকে কেন্দ্র করে, যেমন ধরেন অনেক সময় অনেক সময় রিসার্চ টপিক থাকে না, তো অমুক রিসার্চার এটা বলছে, তো অমুক রিসার্চারের নামে যদি আপনি আন্ডারলাইন করে দেন, দেখবেন যে ওই রিসার্চারকে কেন্দ্র করে যদি কোনো আনসার থাকে এটা আপনার খুঁজে বের করা অনেক সহজ হবে। আবার কোনো একটা ডেট দিছে, কোনো একটা সাল দিছে, ওই সালটাকে আপনি আন্ডারলাইন করলেন, তো ওই সাল অনুসারে যদি কোনো কোশ্চেন আসে আপনার আনসারটা খুঁজে বের করা অনেক সহজ হবে। এরপরে কোনো একটা নাম্বার দিছে, নাম্বারটাকে আন্ডারলাইন করে দিলে নাম্বার ওয়াইজ আপনার থেকে আনসার খুঁজে বের করা সহজ হবে। There are 3 passages in IELTS test. First passage is the easiest, then the second passage,
And then the third passage, since the first passage is easier, it's good idea to spend less time on this one. আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে যেহেতু ফার্স্ট প্যাসেজটা সবচেয়ে সহজ, আপনার ফার্স্ট প্যাসেজ আর সেকেন্ড প্যাসেজ এই দুটোতে সময় যত বাঁচানো যায়, যত কম সময়ে এগুলো শেষ করে ফেলা যায়, তখন যেহেতু পার্ট থ্রিটা একটু কঠিন, তখন আপনি ওখানে একটু সময় বেশি দিতে পারবেন। এইটা সবসময় প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হবে যে আমি 1 আর 2 মানে খুব ফাস্ট করে ফেলবো, কারণ 1 আর 2 সবসময় সহজ হয়, এটা একদম মাথায় সেট করে ফেলতে হবে এবং প্র্যাকটিস অনেক করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস নিয়ে একটা কথা বলি। মাইকেল জর্ডান নামে একটা বাস্কেটবল প্লেয়ার আছে, যে মানে তার জীবনে অনেক ম্যাচ উইনিং শট দিছে, একদম লাস্ট মোমেন্টে যেয়ে শট করে জিতছে। এরকম বাস্কেটবল যারা খেলেন বা দেখেন, যেমন আমরা বাস্কেটবল খেলছি একসময় স্কুল লাইফে, মিশনারি স্কুলে বাস্কেটবলটা একটা ফ্যাশনের মতো, হ্যাঁ। তো আমাদের এখানে আইডিয়া আছে যে একদম লাস্ট মোমেন্টে গিয়েও আপনার স্কোর করে আপনি জিতে যেতে পারেন। তো মাইকেল জর্ডান এরকম একটা ইউটিউবে পাবেন, একদম একদম শেষ বাঁশি বাজানোর সময় ও জাম্পে ছিল, জাম্পে থাকা অবস্থায় শট করে ও জিতে গেছে। তো ওর কোচ বলতেছে যে যে ও যে এই যে ম্যাচ উইনিং শট, একদম ১ সেকেন্ডে ম্যাচ উইনিং শট নিতে পারবে, এর কনফিডেন্সটা ও ডেভেলপ করছে এই খেলারও বছর মানে অনেক বছর আগে। কীভাবে? ও ওই জিনিসটাকে এত বছর আগে এত বেশি প্র্যাকটিস করছে। মানে তার কোচ বলতে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স এগো। মানে মানে অনেক বছর আগে ও মানে শটগুলো এমনভাবে প্র্যাকটিস করছে এবং সে জানে যে এনি মোমেন্ট সে স্কোর তুলতে পারে। মানে কনফিডেন্সটা, মানে আমি যে আমি যে জিতবো, আমি এত বছর পরে গিয়ে হলেও জিতবো, সেটা আমি এখান থেকে প্র্যাকটিস করে কনফার্ম করে গেছি। মানে আমি যাওয়ার আগে আমি কনফার্ম করে গেছি যে আমি জিতবো, কারণ আমি প্র্যাকটিসটা ওভাবে করছি। এখন আমাদের যে কোনো জীবনের যে কোনো কাজ, যে কোনোখানে আমরা এই থিওরিটা কাজে লাগাতে পারি। আপনি আইএলটিএসটা স্কোর করবেন, ধরুন আপনার টার্গেট হচ্ছে 8.5, আপনি এখানে কনফার্ম করে যাবেন যে আপনি 8.5 পাবেনই পাবেন। এখানে প্র্যাকটিস করে কনফার্ম করে যাবেন যে আপনি 8.5 পাবেনই পাবেন। তারপরে যায় আপনি পরীক্ষাটা দিবেন, অর্থাৎ পরীক্ষাতে দিতে যাওয়ার আগে আপনি কনফার্ম যে আপনি 8.5 পাবেন। যে কোনো বিষয় প্র্যাকটিস করতে হবে এভাবে। আমি এটা আমার কথা বলতেছি না, মাইকেল জর্ডান সম্ভবত বাস্কেটবল প্লেয়ারদের মধ্যে বিলিয়নিয়ার। মানে একটা শুধু বল দিয়ে খেলা করেছে, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে চলে গেছে। তার মানে তার কোচ তাকে কি পরিমাণ সাপোর্ট দিছে, তা কি পরিমাণ ট্রেনিংটা করাইছে, এবং সে বলতেছে যে যাওয়ার আগে আপনার বিজয়টা কনফার্ম করে যেতে হবে। ব্যাপারটা এরকম না যে আমি যাব, দেখা যাক কী হয়। তো প্র্যাকটিসটা এভাবে করতে হবে। এই কথাটা চলে আসছে, আমি রিসেন্টলি এটা নিয়ে একটু স্টাডি করতেছিলাম, তো আমার কাছে এটা এখানেও অ্যাপ্লিকেবল মনে হচ্ছে। এখানে না, সবখানে। আপনি ধরুন কোনো একটা ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করার আগে আপনাকে কনফার্ম করে যেতে হবে যে আমি ব্যবসাটাতে সফল হব। আপনি যাই দেখা যাক কী হয়, এরকম চিন্তা করা হচ্ছে আগে আপনি নিজেকে ওভাবে তৈরি করে নিতে পারেন। ওকে, আমি তারপরে যেটা বলছিলাম, দেয়ার আর দ্য 3 প্যাসেজেস ইন আওয়ার টেস্ট। আচ্ছা, এটা বলছে, ডোন্ট ওয়েস্ট টাইম অন ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, ডু ইজিয়ার সেকশনস ফার্স্ট অ্যান্ড ডু ডিফিকাল্ট সেকশনস লেটার। আপনি কোন একটা জায়গায় যেয়ে দেখতেছেন যে খুব কঠিন লাগতেছে, আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনার সময় লাগতেছে, তো বলছে ডোন্ট ওয়েস্ট টাইম অন ডিফিকাল্ট কোয়েশ্চেন। আপনি একটা ডিফিকাল্ট কোয়েশ্চেনে এত সময় কাটাই দিচ্ছেন যে পরে আপনি কী করলেন, যেগুলো সহজ আপনি পারতেন সেটাতে আপনি সময় দিতে পারেন নাই, তো আপনার স্কোরটা কম আসবে। সো ডু ইজিয়ার সেকশনস ফার্স্ট অ্যান্ড ডু ডিফিকাল্ট সেকশনস লেটার। যেটা সহজ সেটা আপনি আগে করেন, ডিফিকাল্ট যেটা সেটা আপনি পরে করেন। রিড অল ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। হ্যাঁ, ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলি পড়তে হবে, এটা তো একটা কমন বিষয়, স্পেশালি ফর কোয়েশ্চেন হুইচ রিকোয়ার ইউ টু আনসার নো মোর দ্যান 3 ওয়ার্ডস। আচ্ছা, যদি বলে যে নো মোর দ্যান 3 ওয়ার্ডস অর এ নাম্বার, তখন ওইটা আপনার খেয়াল করতে হবে। নো মোর দ্যান 3 ওয়ার্ডস যদি হয়, আপনি 3 ওয়ার্ডসের বেশি দিয়ে দিলে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, নাম্বার আসবে না। The most of the answers to questions are in correct order in the passage. Most of the answers to questions are in the correct order in the passage. So you don't need to go back to the beginning or to find the next answer. ও এখানে দেখেন, এখানে বলছে মানে প্যাসেজে আনসারগুলা বেশিরভাগই সময় সিরিয়ালি থাকে। মানে আপনি একটা নিচে পাইছেন আর একটা উপরে পাইতে হবে এমনটা না, আপনার সিরিয়ালি আসবে, একটার পর একটাই আনসার আসবে। যদি এরকম হইতো যে একটা এত বড় প্যাসেজের একটা নিচে আসছে, আর একটা শুরুতে আসছে, আর একটা মাঝখানে আসছে, তখন মানুষ আপনি পাগল হয়ে যেত।
তো আসলে সিরিয়াল মেনটেন করে আসবে, সচরাচর সিরিয়াল মেনটেন করে আনসারগুলো আসে, এটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। সার্চ ফর অ্যান্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, এটা আমি বলছি কিওয়ার্ডস আন্ডারলাইন করতে হবে। এখন দেখেন লিসেনিং আর রিডিংয়ে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে কিওয়ার্ডস আন্ডারলাইন করা। আপনি যদি কিওয়ার্ডস আন্ডারলাইন করেন আপনার থেকে আনসার বের করা তুলনামূলক অনেক সহজ হবে। ইউজুয়ালি সাম অফ ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন্স হ্যাভ দ্য সেম মিনিং টু ওয়ার্ডস ইন দ্য প্যাসেজেস. For example, if the passage includes the words towns and cities, elderly people, the question might use the word urban and senior citizens. Therefore, you will probably find the answer if you find the similar words. আচ্ছা, এখানে কোয়েশ্চেনের সাথে প্যাসেজে আপনার যে হুবহু একই ওয়ার্ড থাকবে তা না, কিন্তু সিমিলার ওয়ার্ড থাকবে, সিনোনিম থাকবে। তো এইটা তো একদম সহজ একটা বিষয়। আমি এর আগে এক জায়গায় বলছি যে আপনি যত বেশি ওয়ার্ড মিনিং জানবেন আপনার রিডিংটা তত সহজ। তা আপনি যদি বেশি বেশি সিনোনিম জানেন, এরপরে বেশি বেশি সিনোনিম জানেন, সিমিলার ওয়ার্ডগুলো আপনি যদি নোটিস করেন তাহলে আনসার ফাইন্ড আউট করা সহজ। এই আইএলটিএস রিডিংটা হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের খেলা। আপনি ওয়ার্ড মিনিং ভালো পারলে কিন্তু আপনার আইএলটিএস রিডিংটা ভালো হবে। আপনার যেমন আমি একটা কথা বলি, আমার বন্ধু কয়েকদিন আগে, মাসখানেক আগে মনে হয়, ও আইএলটিএস দিছে। ও বেশি দিন প্র্যাকটিস করা নাই, ও জাস্ট 10টা লিসেনিং প্র্যাকটিস করছে, 10টা রিডিং প্র্যাকটিস করছে, আর স্পিকিংটা মোটামুটি প্র্যাকটিস করছে। স্পিকিং আগে থেকে স্কিলটা ভালো ছিল, মানে অত প্রেশার দিয়ে প্র্যাকটিস করতে হয়নি। এরপরে ওর রাইটিং অনেক ভালো, মানে এগুলো হচ্ছে ক্লাসের টপ লেভেল স্টুডেন্ট আর কি, সবাই ওকে এভাবে চিনে, টপ লেভেল স্টুডেন্ট। তো ও রাইটিং স্কিলটা ছোটোবেলা থেকে ভালো। এখনও দিছে এইট পাই গেছে, এবং এইট পাই গেছে, 8.5 পাই না, যে এটা কারণ কি, ও নাকি ওই রাইটিংয়ের সময় হঠাৎ করে ওয়াশরুমে যেতে হয়েছে, কিছু অংশ লিখতে পারে না, টাইমটা চলে গেছে। এবং ও বলতেছিল মানে এমন ডিফি মানে ডিফিকাল্ট হয়ে গেছিলো ওর জন্য ওয়াশরুমে না যাওয়াটা, বাধ্য হয়েছে যে মানে লেখাবাদ দিয়ে ওয়াশরুমে যেতে। আমি এটা কেন বলতেছি, আমি একটু আমার মনে হতে পারে একটু অপ্রয়োজনীয় না, আসলে ব্যাপারটা কি জানেন, ওর ছোটোবেলা থেকে ইংরেজি বেসিকটা অনেক বেশি স্ট্রং করে ফেলা হয়েছে, সেটা সে স্বীকার করুক বা না করুক। ও অবশ্যই ভালো স্কুলে পড়ছে, আর ছোটোবেলা থেকে ওই গাইডলাইনটা ছিল যে ইংরেজিটা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে। তো একটা সময় গিয়ে যখন ইংলিশটা স্ট্রং হয়ে গেছে, তখন ওর জন্য জাস্ট 10টা প্র্যাকটিস করাটা এনাফ হয়ে গেছে, ওর থেকে আর বেশি কিছু লাগতো না। 10টা প্র্যাকটিস করে তুলে ফেলছে। ও হয়তো 8.5ই পাইতো যদি আমার যতটুকু মনে হয় ওয়াশরুমে গিয়ে না হলে। তো এটা কেন, ওই যে ইংরেজিটা স্ট্রং করা, তাহলে ঘুরে ফিরে কিন্তু প্রথম জায়গাটা চলে আসে রিড এ লট। মানে আপনার ইংরেজি, মানে প্রচুর যদি ইংরেজি পড়াশোনার অভ্যাস থাকে আপনার, তখন আইএলটিএসটা তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে। তো আপনার ইংরেজিটা আপনি ইংরেজির লেভেলটাকে স্ট্রং করার চেষ্টা করেন। সেটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে ইংরেজি পড়া বেশি করে, আর হচ্ছে কি ইংরেজি শোনা বেশি করে। আচ্ছা, কিওয়ার্ড যেটা সিনোনিমের কথা বলছি ওইটা সিনোনিম। এরপরে সার্কেলিং ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস when you look for details such as in contrast. However, in order to ensure that these words and phrases work as sign that important information may appear before and after them. আচ্ছা, প্রেডিক্ট দ্য কারেক্ট আনসার, ওই যে বলছে এরা প্রেডিকশন আরটা কি, প্রেডিকশন করতে হবে আনসারটা আপনার থেকে, প্রেডিক্ট করার চেষ্টা করতে হবে যে আনসারটা আসলে কী হতে পারে, তাহলে আপনার থেকে আরেকটু সহজ লাগবে মানে আনসার ফাইন্ড আউট করা। Find the right part of the passage quickly. Read the part carefully. Read the sentence before and after the keyword that you have found. Look for the correct answer. Find the right part of the passage quickly. আচ্ছা, এটা আসলে কিওয়ার্ড ফলো করলে হয়ে যায়, মানে আপনার কোন প্যাসেজের মধ্যে আনসারটা থাকতে পারে ওটা দ্রুত বের করে ফেলতে পারলে আপনার আনসার বের করা সহজ, এটা বলতেছে আর কি। হ্যাঁ, এখানে পরেরটাতে বলছে যে ওই যে প্যাসেজের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে, প্রথমে আপনার থেকে এইটা গেস করে ফেলতে হবে, এটা ফাইন্ড আউট করে ফেলতে হবে যে এই প্রশ্নের উত্তরটা এই প্যারাগ্রাফে আছে, তাহলে আপনার উত্তর খুঁজে পাওয়াতে সময় কম লাগবে। কিন্তু আপনি যদি আগাগোড়া সবখানে খুঁজতে যান তাহলে আপনার সময় চলে যাবে, আপনি সব আনসারই করতে পারবেন না।
তো ওটার জন্য আসলে কিওয়ার্ডটা ধরে ফেলাটাই অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বলছে ডোন্ট ওভার থিঙ্ক দ্য আনসার, মেনি স্টুডেন্টস গেট দ্য রং আনসার সিম্পলি বিকজ দে থিঙ্ক টু হার্ড অ্যাবাউট স্মল ডিফারেন্স ইন দ্য মিনিং। মানে আপনি সিম্পলি যে কোয়েশ্চেনটা করছে সিম্পলি ওই আনসারটা বের করার চেষ্টা করবেন। ওটা নিয়ে খুব বেশি গবেষণা, খুব ডিটেলসে যাওয়া, খুব ওভারথিঙ্ক করা বাদ দিতে হবে। আপনি যদি খুব ডিটেলস চিন্তা করেন, খুব বেশি ওভারথিঙ্ক করেন, তাহলে আপনার আনসার ভুল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, কারণ আপনি কনফিউজড হয়ে যাবেন। তার কনফিউজড হওয়ার কিছু নাই, সিম্পলি যে কোয়েশ্চেনটা করছে সিম্পলি আনসারটা বের করার চেষ্টা করবেন। Time management, you will have 60 minutes for the reading test with 40 questions in total. Therefore, you need to manage your time wisely. Time management, দেখেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইএলস অ্যাডভান্টেজের ক্রিসপেল একটা কথা বলছে আসলে আইএলস রিডিংয়ে যেটা টাইম ম্যানেজমেন্টের কথা বলে বা লিসেনিংয়ে টাইম টাইম মেনটেন করতে না পারার কথা বলে, তাড়াতাড়ি মানে দ্রুত বলে যায়, সে আনসার খুঁজে পায় না, স্পেশালি রিডিংয়ের ক্ষেত্রে। আপনি অনেকের ধরেন একটা করতে 3-4 ঘন্টাও লাগে যায় পুরা টেস্ট একটা শেষ করতে, তিনোটা পার্ট শেষ করতে। এখানে দেখেন টাইম ম্যানেজমেন্টের কোনো সুযোগ নেই এখানে, আসলে টাইম ম্যানেজমেন্ট না, আসলে হচ্ছে যে আপনার প্র্যাকটিসটা এত বেশি করতে হবে যে আপনার স্পিডটা অটোমেটিক বেড়ে যাবে। ব্যাপারটা ক্রিসপেল 2টা এক্সাম্পল দিয়ে বলছে। একটা হচ্ছে যে ধরুন আপনি গাড়ি চালানো শিখতেছেন, নতুন নতুন যখন গাড়ি চালানো শিখতেছেন তখন আপনি আস্তে ধীরেই চালাবেন, কিন্তু আপনি প্রতিদিন যখন চালাতে থাকবেন, কিছুদিন পরে গিয়ে দেখবেন যে আপনি খুব দ্রুত যে কোনো কঠিন রাস্তায় চালাতে পারতেছেন। মানে আপনি অতিরিক্ত প্র্যাকটিস করার কারণে, অতিরিক্ত প্র্যাকটিস শব্দটা ইউজ না করে আপনি চালাতে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, অতিরিক্ত চালাচ্ছেন, সেজন্য আপনার যখন অনেক দিন ধরে চালাচ্ছেন, একটা সময় গিয়ে এটা আপনার নিজের অজান্তে এটা আপনার আয়ত্তে চলে আসবে। আপনি যে কোনো জায়গায় অনেক সময় অন্য কিছু চিন্তা করে আপনি চালাতে পারবেন যে কোনো ট্র্যাকে। এইটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, হিউম্যান ব্রেন এভাবে কাজ করে। আপনি একটা জিনিস করতে 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 কোন সময় এটা আপনার আয়ত্তে চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে করতে থাকা। আরেকটা কথা বলছে উইসেন বোল্টের কথা বলছে। উইসেন বোল্ট দৌড়ে বিজয় হয় না, বিজয় হয়েছে না অনেকবার সে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সে করছে কি দৌড়াইছে, প্রতিদিন দৌড়াইছে। কোচ ছিল, ডক্টর ছিল ওর ফিটনেস তদারকি করার জন্য। হ্যাঁ, ও ট্রিটমেন্ট ঠিক মতো করছে, ওর ইনজুরি হলে ট্রিটমেন্ট করছে, খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করছে, এগুলো সব ফেলে দিয়ে ও করছে কি দৌড়াইছে, প্রতিদিন দৌড়াইছে। যখন প্রতিদিন দৌড়াইছে দৌড়াতে স্পিড বাড়ছে। আচ্ছা আচ্ছা, একটা মানুষ যদি না দৌড়ায় আর শুধু এমনি ধরেন জিমে যায়, ওই লেগের ব্যায়ামগুলো করে, মানে রানিং বাড়ানোর জন্য শুধু লেগের ব্যায়াম করে আর বডির অন্যান্য জায়গায় ব্যায়াম করে, শুধু লেগের ব্যায়াম করলে কি তার দৌড়ের স্পিড বাড়বে? কোনো দিন বাড়বে না, সে দৌড়াতে হবে। তাহলে আসলে যেটা বলতেছিলাম যে উইসেন বোল্ট প্রতিদিন দৌড়াইছে এবং সে একটা অলিম্পিক দেখেন 4 বছর পর হয়, 4 বছর সে প্রতিদিন দৌড়াইছে এবং সে 4 বছর দৌড়ানোর কারণে সে কি দৌড়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাকি অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো হচ্ছে ডিফারেন্ট, কিন্তু আপনি সব রকম ট্রেনিং নিলেন কিন্তু প্রতিদিন দৌড়ালেন না, তাহলে কিন্তু আপনি দৌড়ে ফাস্ট হবেন না। স্পিড ক্রিস প্যাল বলছে ফার্স্ট এই রিডিং স্পিডটা ব্যাপারটা এরকম, আপনি যদি প্রতিদিন করেন, করতে দেখবেন যে আপনার স্পিডটা অনেক বেড়ে গেছে। এটা হিউম্যান ব্রেনটা এরকম, মানুষের ব্রেনটাকে আল্লাহ এমনভাবে বানাচ্ছে যে আপনি যেটা যত বেশি করবেন, আপনি একটা জিনিস যত বেশি করবেন দেখবেন যে আপনি তত বেশি এটার ব্যাপার দক্ষতা আপনার বাড়তেছে, অটোমেটিকই বাড়বে। শুধু আপনার একটাই করতে হবে, ওই জিনিসটা করতে হবে, প্রতিদিন করতে হবে, বারবার করতে হবে। করতে একটা সময় গিয়ে দেখবেন যে নিজের অজান্তে এটা আপনার আয়ত্তে চলে আসছে, এটা দক্ষতা চলে আসছে। সো টাইম ম্যানেজমেন্টটা আসলে এরকমই, এখানে টাইম ম্যানেজমেন্ট এক্সট্রা কোনো ব্যাপার-স্যাপার নাই। লাস্টে যেটা বলছে যে মানে আপনি আনসারটা স্পেলিং গ্রামার চেক গোলায় যাতে না ফেলেন। আনসার ট্রান্সফার করার সময় খুবই সাবধান থাকতে হবে। তাড়াহুড়া করা যাবে না। চেক অ্যান্ড ডাবল চেক, মানে বারবার চেক করতে হবে। ইফ ইউর রাইটিং ইজ আনক্লিয়ার ইউর আনসার উইল বি মার্কড রং। আপনার লেখা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার আনসারটা কি আপনার ভুল ধরা হবে। তাহলে লেখাটা ক্লিয়ার করার অভ্যাস করতে হবে এবং এটা রাইটিংয়ে কিন্তু আরও জরুরি। তো এগুলো হচ্ছে কথা। এটা হচ্ছে আইএলস রিডিং স্ট্র্যাটেজিস, রেইচেল মিচেলের লেখা। উনি অনেক বছরের অভিজ্ঞ আইএলস ট্রেইনার এবং সে তার অভিজ্ঞতা থেকে বলছে যদি আপনি এগুলো ফলো করেন, শুধু আপনার আইএলস রিডিং না,
আপনার ইংরেজিতেও দক্ষতা অনেকটা বাড়বে যদি এখানে টিপস অ্যান্ড ট্রিক্সগুলা ফলো করেন। এখানে কিন্তু আমি যা বলছি এর বাইরেও কিছু স্ট্র্যাটেজিস আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে। ওগুলো আমি আলোচনা করে নাই। আপনি চাইলে বইটা পড়তে পারেন। আমি এটা বুক রিভিউ দিচ্ছি না। জাস্ট আমি কিছু নলেজ শেয়ার করতেছি, ইনফরমেশন শেয়ার করতেছি। লাস্টে গিয়ে এখানে লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আছে used in the IELTS reading exam that have the similar meaning. IELTS synonyms আছে, অনেকগুলো আছে। এগুলো আপনি চাইলে বসে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, হোয়াটএভার অনেকগুলো আছে। এগুলো কিন্তু মুখস্থ করে ফেললে হবে কি এটাকে মানে সারা জীবনের জন্য কাজে লাগবে এগুলো। এটাই হচ্ছে কথা। আমি যতটুকু সম্ভব আমার এই মেসেজগুলো এখান থেকে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।